নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি খোলা মনে। এই মেঘলা সকালে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এ রাজ্যের সম্ভবত সবচেয়ে বর্ণময় রাজনৈতিক চরিত্র তিনিই। আমরা শ্রী সুভাষ চক্রবর্তীকে স্বাগত জানাচ্ছি। সুভাষবাবু নমস্কার। অনুষ্ঠানটার নাম খোলা মনে, আর আপনি সারাক্ষণই খোলামেলা কথা বলতে অভ্যস্ত। আমি থাকতে চেষ্টা করি সবসময় খোলা মন নিয়ে। এটা হচ্ছে আপনার একটা বৈশিষ্ট্য। কিন্তু আজ যদি আমরা দর্শকদেরকে বলি যে আপনি সুভাষ চক্রবর্তী নন, আপনি আসলে সুভাষচন্দ্র চক্রবর্তী, তাহলে তো একটা বিস্ময় সৃষ্টি হবে। পিতৃদত্ত নামটা তাই ছিল আমার, পাল্টালো কি করে? স্কুল ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ডের নামটা বদলে এসেছিল। সুহাস শব্দটি এত রেয়ার, এত কম শোনা যায়, বোধহয় যে কারণিক লিখছিলেন সে লিখতে গিয়ে সুহাসকে ভাবছে হয়তো ভুল করেছে, সুভাষ করে দিয়েছে। সুহাস আর সুভাষ দুটো তো খুবই কাছাকাছি। কিন্তু আরও একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। আপনার যখন 1.5 বছর বয়স, তখন আপনার স্মল পক্স হয়েছিল, গুটি বসন্ত, এবং সেই সময় আপনি মারা গেছেন ধরে নিয়ে আপনাকে বোধহয় বাড়ির বাইরে বার করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি যা শুনেছি মায়ের কাছে, কারণ আমি যখন মাকে জ্বালাতাম পরে, জ্বালাতন করতাম, তখন রেগে গিয়ে বলতেন তুই তো মরে গিয়েছিলি, মরে গেলেই ভালো হতো। তার থেকে কাহিনী আমি শুনেছি যে আমার এবং আমার এক দিদির এটা হয়েছিল, দুজনেরই একই রকম ভয়ঙ্কর, প্রায় গলিত দেহ আমাকে বাইরে ফেলে রেখেছিল। অপেক্ষা করছিল, আমার বাবা ঢাকা শহরে গেছে, আমাদের বাড়ি থেকে ঢাকা শহরের দূরত্ব 12 মাইল দূরে। আমরা ধলেশ্বরীর পারে মাসাইল গ্রামে বাস করতাম, আর ঢাকায় আমাদের থাকার জায়গা ছিল, বাড়ি ছিল, মামা বাড়ি ছিল। ঢাকায় থেকে বাবার ফিরতে যতক্ষণ সময় লাগবে সেই পর্যন্ত কার্যত পোড়ানো বা কবর দেওয়া যাই হোক সেই সময় ভাবনায়, এটা মা কিছুতেই করতে দেয়নি। তারপরে বাবা আসার আগেই আমার মধ্যে প্রাণের সঞ্চার ওরা বুঝতে পেরেছে, নড়াচড়া করছে। এটা হচ্ছে একটা ঘটনা। আরেকটা এইরকম ব্যাপার আছে, সেটা হচ্ছে 31শে আগস্ট 1959 সাল, খাদ্য আন্দোলনের দিন। আমি রাজভবনের বড় বড় ড্রেন ছিল পাশে, এখন বন্ধ করে দিয়েছে, নিচটা কাঁচা, ওপরটা কিছুটা পাকা। সেই যখন পুলিশ লাঠি দিয়ে তাড়া করলো গ্রেট ইস্টার্ন হোটেলের ওই দিক থেকে, তখন আমরা অনেকেই পড়ে গেলাম। আমি অনেক নিচে পড়েছিলাম, আমার নিচেও অনেক পড়েছে, আমার ওপরেও অনেক পড়েছে। যাই হোক, আমি রাত্রে ফিরিনি, মনে করেছে ওরা। পরের দিন মতিঝিল কলেজে সুভাষ চক্রবর্তী লাল সেলাম অমর রহে বলে পোস্টার করে কলেজে ধর্মঘট হয়ে গিয়েছে। মানে আপনি একেবারে আক্ষরিক অর্থে অমরই হয়ে গেছেন। অমর, কিন্তু দুবার এই ধরনের ঘটনা, একটা প্রায় ঘটার মুখে, আর একটা হচ্ছে ঘটতে পারতো, ঘটেনি, পরে অবাক হয়েছে সবাই, এই আর কি। কিন্তু সেই থেকে আপনার ভেতরে কি কখনো মৃত্যু ভয় জাগেনি? মানে আপনি দুবার একবার শুনেছেন, আর একবার তো প্রায় প্রত্যক্ষই করেছেন। আমি একটা কথা, নিজের কথা সবসময় মনে করি যে জন্মেছি যখন মরতে হবে, সেটা কিভাবে মরবো, কখন কি পরিস্থিতিতে মরবো, তার জন্য সবসময় প্রস্তুত হওয়ার দরকার হয় না। আমি মানসিকভাবে সবসময় মনে করি জন্মিলে মরিতে হইবে, তার জন্য আফসোস করে লাভ নেই আপনার, এবং সেই জন্য আপনি আপনার কাজগুলো করেই যান। কিন্তু আপনার ভেতরে এই যে প্রতিবাদী চরিত্র, এখনো পর্যন্ত সিপিআইএম দলের, আপনাদের এত সংগঠন, এত বলিষ্ঠ সাংগঠনিক দলে আপনি সবসময় একটা আলাদা ভয়েস হয়ে দাঁড়িয়েছেন। এই প্রতিবাদী চরিত্রটা কবে থেকে আপনার ভেতরে? এটা বলা হয়, কিন্তু আসলে আমি বাদী চরিত্র, প্রতিবাদী না। আমি যা বলতে চাই, আমি মনে করি 200 ভাগ সঠিক না হয়ে আমি একটা কথা বলেন না। আমি দ্বন্দ্বতত্ত্বের উৎস থেকে শুরু করে দ্বন্দ্বের বিকাশ বিস্তার, মার্ক্সীয় দর্শনের যে ডায়ালেকটিক্যাল হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, এই বিষয়বস্তু থেকে শুরু করে বহু ক্ষেত্রেই আমি যখন দেখি যে ঠিক মতো তার প্রয়োগ এবং ব্যাখ্যা হচ্ছে না, আমি সঠিকটা বলি, অন্যরা বুঝতে দেরি করে। কিন্তু সেই সঠিক বলার যে যথার্থ এবং সেই সময়ের প্রেক্ষিতে সেটা যে ঠিক,
সেটা কতজন বুঝতে পারে? খুব কম লোকই তো বুঝতে পারছে। কম বুঝতে পারে, কখনো বেশি বুঝতে পারে, কিন্তু কোনো ঘটনাই আমি এখন পর্যন্ত যা যা বলেছি তা সঠিক হয়নি বা পার্টি বা সমাজ গ্রহণ করেনি, এরকম এখনো পর্যন্ত হয়নি। এটা প্রথম কবে থেকে হয়েছে? এইটা বলা মুশকিল আমার পক্ষে। আমি প্রায় সব ব্যাপারেই যখন কোনো বিরোধীয় বিষয় মনে করি যে ঠিক হচ্ছে না, আমি বলে দিই আর কি। আমি বলি আগে আমার অভ্যন্তরে বলি, আমাদের ভেতরে যে কাঠামো আছে তার মধ্যে। বারবার বলা সত্ত্বেও যখন নাকি সেটা কোনো বাস্তব রূপ নিচ্ছে না, তখন বাইরে বলে। তখন বাইরে এটা বলি। অনেকে মনে করে এটা শৃঙ্খলা ভঙ্গ, আমি মনে করি এটা শৃঙ্খলা ভঙ্গ না। আমি সজ্ঞানে সচেতনভাবে আমার পার্টির শৃঙ্খলা, সমাজ শৃঙ্খলা কোনো দিন ভাঙিনি, ভাঙবো না। আমি যেই কথাগুলো বলি এটা হচ্ছে মাও সেতুংয়ের নির্দেশিত কথা, এটা হচ্ছে কমরেড লেনিনের কথা। যখন পার্টির অভ্যন্তরে দাঁড়িয়ে কোনো জিনিসের ফয়সলা করতে পারছো না, অথচ নিজে সঠিক মনে করছো, তখন সেটা বলো। তখন সেটা বারে বারে বলার পরে যখন বোধোদয় হচ্ছে না, তখন বাইরে বলবে জনসাধারণ শেষ কথা বলে। এইটাই হচ্ছে মার্ক্সবাদের কথা, জনসাধারণ শেষ কথা বলে, সেই জনগণের কাছে বলবো। আপনার এই সাম্প্রতিক, অতি সম্প্রতি আপনি যেটা বলেছেন সেটা তো এই আমাদের রাজ্যের মাওবাদীদের নিয়ে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মাওবাদী সক্রিয় হয়ে উঠছেন এখানে এই রাজ্যে, যে কোনো কারণেই হোক না কি জন্যে, এবং রাজ্য সরকার থেকে বলা হচ্ছে যে তাদের সঙ্গে কোনো রকম আলোচনায় বসা যাবে না, তার আগে অস্ত্র ত্যাগ করুক। আপনি একমাত্র বলেছেন যে না, তাদের সঙ্গে আলোচনায় বসা উচিত। উচিত এই কারণে বলছি, আলোচনায় বসলেই একটা পরিবেশের ভিন্নতা ঘটে, আঙ্গিকের পরিবর্তন ঘটে। সেই আঙ্গিকের পরিবর্তন জনস্বার্থে এবং রাজনীতির স্বার্থে সেই সুযোগ গ্রহণ করা উচিত। একটা বিরাট অংশের মানুষ আছে, তারা বুঝতে চায়, দেখতে চায় যে সহজভাবে বিষয়টিকে নিয়ে মীমাংসার পথে এগোনো যায়, এগোচ্ছে কে, যে এগোচ্ছে না, বিরোধিতা করছে, বাদ সাধছে, তার পক্ষে থাকে না মানুষ। সেই কারণে আমি মনে করি এই ধরনের শক্তির সঙ্গে প্রচার মাধ্যম এটা ওটা সব মিলিয়ে প্রায় ভূতের চেহারা নিয়েছে। আচমকা এসে খুন করে যাচ্ছে, আচমকা একটা বম ব্লাস্ট করছে। এগুলো আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের কার্যকলাপ যেভাবে নাকি বড় রূপ নিয়েছে, তার থেকে প্রভাবিত হয়ে হয়তো কিছু তরুণ উগ্র মস্তিষ্ক এবং সমস্যা সম্পর্কে সমাধান প্রসঙ্গে অত্যন্ত হতাশ, সেই হতাশাগ্রস্ত কিছু যুবক, আবার স্বপ্নে বিভোর অনেকে আছে, ভাবছে হয়তো এইটাই পথ, এইটাই পথ বলে যারা নাকি যাচ্ছে, তাদের ফিরিয়ে আনার সুযোগ আছে। আপনার এই যে পরামর্শ যে তাদের সঙ্গে আলোচনায় বসা উচিত, এটা রাজ্য সরকার কি গ্রহণ করছেন না? কেন করেনি? কেন ওরা বলতে পারবে। আমি তো সরকার চালাইটা। আপনি তো সরকারের অংশীদার। আমি ভালো হলেও অংশীদার, খারাপ হলেও অংশীদার। মানে সুভাষ চক্রবর্তী এখানেও মাইনরিটি, অন্যান্য সব ক্ষেত্রের মতন। এই যে যুব ভারতীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু অনেক 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 বিতর্কের উৎস কেন্দ্র, আপনাকে কেন্দ্র করে। এখান থেকে কিছু মানুষকে ধরা হয়েছিল যাদেরকে বলা হচ্ছিল সমাজবিরোধী। এইখানেতেই খুব সম্ভবত হোপ 86 হয়েছিল, সেখান থেকেও আপনার বিতর্ক কেন বারবার কেন হয়? হোপ 86 নিয়ে বিতর্কের কোনো ব্যাপার ছিল বলে আমি মনে করি না, কারণ তৎকালে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরামর্শ এবং উৎসাহদানের ভিত্তিতেই সেটা হয়েছিল। বম্বের শিল্পীদের নিয়ে আমি সেই অনুষ্ঠান করেছিলাম। তার মূল কারণ হচ্ছে পশ্চিমবাংলা সম্পর্কে সারা ভারতবর্ষে তখন আইন শৃঙ্খলা নেই ইত্যাদি কথাবার্তা ভীষণভাবে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হতো। রাজনৈতিক প্রতিপক্ষের নেতারা এটা বলতেন। আমি বুঝেছিলাম যে এটা শুধু না, এখানে আইন শৃঙ্খলা ভালো ইত্যাদি দু চার কথা বলে এটাকে জবাব দেওয়া যাবে না। এর জবাব দিতে গেলে একটা বড় কিছু করতে হবে। আমাদের 68 সালে কিশোর কুমার নাইট করতে গিয়ে, না অশোক কুমার নাইট করতে গিয়ে রবীন্দ্র সদনে একটা ঘটনা ঘটেছিল। তারপরে আর কোনো খোলা মাঠে পুলিশ বা প্রশাসন খোলা মাঠে কোনো বড় জলসা করতে দেয়নি। আমি এখানে করার সিদ্ধান্ত করি এই জন্য যে প্রায় 1 লক্ষ মানুষ হবে এবং একে ঘিরে যে চাঞ্চল্য, উন্মাদনা, প্রচার, পাল্টা প্রচার ইত্যাদি যখন সুস্থির সুন্দরভাবে হয়ে যাবে, এটা রেস্ট অফ ইন্ডিয়ার কাছে একটা বড় জবাব হবে যে পশ্চিমবাংলাই একমাত্র জায়গা যেখানে লক্ষ লোকের
সমাবেশ শুধু রাজনীতি নিয়ে না, সংস্কৃতি নিয়ে এবং বিতর্কিত বিষয় নিয়ে করা সম্ভব। যাদের এখান থেকে ধরা হলো, এটা আমি পরে আসছি। সেদিন 28শে ডিসেম্বর হোপ 86-এর প্রোগ্রাম হতে পারেনি প্রাকৃতিক কারণে, অসম্ভব বর্ষা, এবং একটা লোকও সেই বর্ষার মধ্যে যে চাঞ্চল্য হয়, ফাংশন হতে পারলো না বলে অনেকে বিক্ষোভ হবে মনে করেছিলেন। কোনো ক্ষোভ বিক্ষোভ ছিল না মনে এখন করেন? প্রথম আমি ওখানে উঠে দাঁড়িয়ে আবেদন করি, তারপরে আমি জ্যোতি বোস তাকে বলার আগেই তিনি এসে বলেন যে আপনারা সব বুঝতে পারছেন, সব কি অবস্থা? সচেতন মানুষ, আজকে হতে পারে না এই অবস্থায়, জল হয়ে গেছে মাঠে, আপনাদেরও দেখার সুযোগ নেই, শিল্পীদেরও করার সুযোগ নেই, আগামীকাল আসেন। পরের দিন সুন্দর অনুষ্ঠান হলো এবং কেউ কোনো টু শব্দটি করেন এবং সেটার মধ্য দিয়ে যেটা প্রতিষ্ঠিত হলো যে পশ্চিমবাংলাই একমাত্র জায়গা যেখানে এত বড় একটা অনুষ্ঠান যা নিয়ে তর্ক বিতর্ক 1 মাস ধরে চলছিল, এত বিরাট আকারে হতে পারে। বিরাট আকারে হতে পারে। এবং পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নেই বলে যারা নাকি বিভিন্ন দিক থেকে বলছিলেন, কি মিডিয়া কি রাজনৈতিক নেতৃত্ব, তাদের একটা জবাব দেওয়া হলো। তাদের একটা বড় জবাব হলো। তারপর আর এই প্রশ্ন কেউ তোলেনি। কিন্তু এই যাদের ধরা হলো সেটা কাদের জবাব? এটা অনেক পরে, অনেক এটা পরে। জবাব কিনা জানি না, আমি তখন দিল্লিতে ছিলাম। এটা তো 2001 সালের ইলেকশনের পরে হয়েছে। এটার জবাব আমি কি দেবো বলুন? যাদের নিয়ে আসা হয়েছিল, যাদের ধরা হয়েছে, সেই লোকগুলো ছিল রাজারহাট থানার কয়েকজন, হাওড়ার শিবপুর থানার কয়েকজন, হাওড়ার ব্যাটরা থানার কয়েকজন, হাওড়ার গোলাবাড়ি থানার কয়েকজন। এই 20-22 জনকে নিয়ে এসে এইখানে নিয়ে আসা হয়েছিল। পুলিশ রাত 2টোর সময় খাস খবরের ক্যামেরা, আনন্দবাজার কাগজ, আজকাল কাগজ, তাদের নিয়ে এসে এই দরজা ভাঙে, কারণ সব ঘুমোচ্ছে রাত 2টোর সময়। দরজা ভেঙে শুধু 450-এরও বেশি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন। আমার কাছে তাদের সাক্ষ্য আছে সব। সেটা একটা চক্রান্ত ছিল। এখন আপনি আমি এখনো মনে করি গভীর ষড়যন্ত্র। সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে কেন সবসময় ষড়যন্ত্র করলে হয়? করবে, কারোর প্রয়োজন আছে বলে করছে, এটা আমার কি বলার আছে? এমন একটা ধারণা। নাহলে একটা ডিএসপি, আমি 2 জেলার এসপিকে জিজ্ঞাসা করেছিলাম, তারা জানেন না, ডিজি জানেন না। একটা ডিএসপি হাওড়া শহরে, তার নেতৃত্বেই অপারেশন হলো, এবং এও দেখলাম তারপরে তার একটা বড় প্রমোশন হয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার দেখেছি যে আপনার চারিত্রিক রাজনৈতিক বৈশিষ্ট্যটা এমনই যে আপনি কেউ সুভাষ চক্রবর্তীকে ভালোবাসে, পছন্দ করে, কেউ সুভাষ চক্রবর্তীর বিরোধিতা করে, মাঝামাঝি কোনো অবস্থান খুব একটা নেই। এটার কারণ কি? এটা কারণ কিছু লোক যারা আমাকে জানে তারা আমার বিরোধিতা করার কথা না, যারা চেনে আমাকে কথা না, কিন্তু তা সত্ত্বেও নানা আর্থসামাজিক রাজনৈতিক বিষয় আছে, আমি সবাইকে খুশি করতে পারি না, সবাই যেভাবে চায় আমাকে সেভাবে সম্ভব না। তার থেকে কিছু ক্রোধ, ক্ষোভ, অভিমান, কিছু হিংসে, প্রতিহিংসা, এগুলো কারো কারোর মধ্যে হতে পারে। আপনার কোনো ভুলের কারণে কেউ আপনার বিরোধিতা আমি হচ্ছে? ভুল করি না, ভুল করলে ক্ষমা চেয়ে নিই সঙ্গে সঙ্গে। কোনো ভুল করলে পরে আমি দ্ব্যর্থহীন ভাষায় কোনো রকম সংকোচ না রেখে ক্ষমা চাই। মানে এমন কোনো ভুল করেননি বা আপনার বিবেক বলছে ভুল হয়েছে কিন্তু ক্ষমা চাননি, এরকম কিছু আছে? না, আমার মনে পড়ছে এই না। পারসেপশনটা কেন আজকে এই রাজ্য রাজনীতিতে গড়ে উঠেছে যে আপনার সঙ্গে রাজ্যের পুলিশের প্রশাসনের একটা অদ্ভুত ঠান্ডা লড়াই চলছে? না, আমার সঙ্গে পুলিশের ঠান্ডা লড়াইয়ের ব্যাপার নেই। আপনি এখানে এটা যখন যদি কেউ তৈরি করে সেটা আলাদা কথা। আপনি যখন পুলিশের নিন্দা করেন, যখন পুলিশের নিন্দা আমি করিনি। সমালোচনা যখন সল্ট করেন, লেকের ঘটনায় আমি বলেছি এটা গট আপ গেম হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাড়াবাড়ি করছে। 39টা পয়েন্ট আছে সল্ট লেকে ঢোকার, সেই 39টা পয়েন্ট পুলিশ প্রেস কনফারেন্স করে বলছে বন্ধ করে দিয়েছে। ইলেকশনের 2 দিন আগে থেকে ট্যাক্সি ঢোকা নিষেধ, অটোরিকশা ঢোকা নিষেধ। এটা পৃথিবীর কোনো নির্বাচনে হয়েছে কিনা আমাকে বলবেন। এবং আপনি বলেছেন যে বাইরে থেকে এখানে যদি পুলিশ 82টা এসে- ইলেকশন হয়েছে, 82টা ইলেকশন হয়েছে, তার মধ্যে একটা সল্ট লেক, আর 81টার ক্ষেত্রে এই ব্যবস্থা পুলিশ নেয়নি। আপনারা পুলিশকে জিজ্ঞেস করুন যে সল্ট লেকের ক্ষেত্রে এই বিশেষ ব্যবস্থা কেন। যখন দিলীপকে অ্যারেস্ট করা হলো তখনও আপনি পুলিশের সমালোচনা করেছেন। দিলীপ মানে এই এখান থেকে অবতার সিংকে যখন অ্যারেস্ট করা হলো
আফতারের হোটেল করবে থেকে। কেন আফতার সিংকে অ্যারেস্ট? কি কারণ আফতার সিংকে অ্যারেস্ট করার? তখন আপনি পুলিশের সমালোচনা করেছেন। কেন করব না? বাড়ি থেকে 15ই আগস্ট তাকে ডেকে নিয়ে যাওয়া হলো সুভাষ চক্রবর্তী ডাকছে বলে। সেটাও চক্রান্ত আপনার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে কিনে জানি না, কিন্তু আফতারকে ধরেছিল, অ্যারেস্ট করেছিল। তো এই ষড়যন্ত্রগুলো কেন সুভাষ কেন চক্রবর্তীর আমার বিরুদ্ধে আমার হচ্ছে আমার বিরুদ্ধে বারবার? হয়নি, এটা আমার বিরুদ্ধে বিরুদ্ধে হয়নি। হয়েছে? এ বামফ্রন্ট নিজের মুখে চুনকালি ঘটেছে। যে অজুহাত দিয়ে পুলিশ গেছে, লজ্জার ব্যাপার। দুপুরবেলা ছেলেরা মেয়েরা খেতে গেছে 15ই আগস্ট। এর মধ্যে আমি নিজে চিনি পরে আমি জেনেছি 3টে কাপল ছিল, বিবাহিত স্ত্রী, স্বামী স্ত্রী। তো রেস্টুরেন্টে কি অল্প বয়সী ছেলে মেয়েরা প্রেম করতে যাবে, না 80 বছরের বৃদ্ধা বৃদ্ধা যাবে? ঠিকই। গেলেই ধরতে হবে নাকি? এটা পুলিশের কাজ? একটা চোর ধরতে পারে না, একটা ডাকাত ধরতে পারে না, একটা খুনের কিনারা করতে পারে না। তারা শান্ত 15ই আগস্টের একটা অনুষ্ঠানে দিনের মতো দিনে দুপুরবেলা খেতে গেছে, দুপুরবেলা কেউ খারাপ কাজ করতে যায় না। একটার সময় অ্যারেস্ট করেছে, ওদের করেছে আফতারকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসছে। আফতার যখন আসবে না বলেছে, তখন আমার নাম বলেছে। এটা আমার শোনা। পরে আর কোনো এর সুরাহা হলো না। তার কি সুরা হয় নাই কিছু। রাজ্য রাজনীতিতে এই ধারণাটা অত্যন্ত বদ্ধমূল হয়ে দাঁড়িয়েছে যে সুভাষ চক্রবর্তীর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের একটা ঠান্ডা লড়াই আছে। কেন এরম ধারণা? ধারণা যারা করেছে তার হয়তো কিছু বাস্তব ভিত্তি আছে, আবার বহু ক্ষেত্রে কোনো ভিত্তি নেই, এমন ধারণাও হয়তো। আমি কারোর সঙ্গে লড়াই করতে যাই না। না, এই যে আপনি বলছেন যে বাস্তব ভিত্তি আছে, সেই ভিত্তিটা কি বলে আপনার মনে হয়? কোন কোন বাস্তব এইগুলো ভিত্তির এত উপরে? ডিটেলসে যাওয়া খুব মুশকিল, এটা ওইভাবে আমি একটু- বলতে পারবো না। সরকারি কাজের যে আভ্যন্তরীণ বিষয় সেগুলো সবটা যতটা উল্লেখ বলা করা। সম্ভবপর। আমার এইভাবে কোনো অভিযোগ করে বলার মতো কিছু নেই। সরকারি কাজের প্রক্রিয়ার মধ্যে বহু ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিষয়গুলোর যা অনুমোদনের প্রয়োজন আমি মুহূর্তের মধ্যে পেয়ে যাই, আবার অনেক ক্ষেত্রে দেখি সেটা পেতে অনেক সময় লাগে, তাতে কাজের ক্ষতি হয়ে যায়। এরকম দুটো একটা ঘটনা আছে, সেগুলো উল্লেখ করার মতো না। না, তাহলে একেবারেই কি এটাকে বলা যাবে যে এই রকম ধারণার ভিত্তিতে আপনি বারবার যখন পুলিশের সমালোচনা করেন, যেহেতু পুলিশটা তার দফতর, তিনি হাতে রেখে দিয়েছেন, এই ধারণাটা আরও দৃঢ়মূল হয়ে যায় যে আপনি বুদ্ধবাবুর বিরোধিতা করছেন? না, আমি পুলিশের সমালোচনা বারবার করিনি। আমি যখনই করেন। সল্ট লেক স্টেডিয়ামে যখন ঘটনা ঘটলো আমি বলেছিলাম এটা ষড়যন্ত্র। আর 2 সল্ট লেকের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাড়াবাড়ি করছে বলেছে। এর বেশি মন্তব্য আমি কিছু করিনি। বাড়াবাড়ি আমি তো আগেও বলেছি যে এই পর্যায়ে 82টা ইলেকশন আপনি হয়েছে। দুটো কথা বলেছেন, একটা বলেছেন বাড়াবাড়ি করেছে, দ্বিতীয় কথা বলেছেন যে বাইরে থেকে পুলিশ এনে যদি ভোট করা যায় তাহলে তাতে আপত্তির কিছু নেই, বাইরে থেকে লোক এনে কেন ভোট করা যাবে না? বাইরে থেকে লোক আনার ভোটের জন্য না। ভোট, আমার পার্টিটা বড় হয়েছে কি করে বলুন তো? আমরা কটা আসনে ছিলাম? ঠিকই। যেখানে একটাও লোক নেই আমার পার্টি, সেখানে তো ইলেকশন করেছি আমরা। এবং 77 সালে সেখানে ইলেকশন যারা আমরা করেছি বাইরে থেকে গিয়েই করেছি। 1 মাস আগে চলে গেছে আমি বিনয় চৌধুরী ইলেকশনে, 63 সালে উনি জেলে। আমি বর্ধমান 63 ইলেকশনে, বাই ইলেকশনে, যেটা রানীর বিরুদ্ধে উনি জিতলেন, আমি 1-1.5 মাস ওখানে ছিলাম। তা আমি তো বাইরের লোক। 58 সালে আমি ক্যানিংয়ে ইলেকশনে গেছি, আমাকে তো পার্টি থেকেই পাঠিয়েছে। এই রাইটটা আমি বলছি পলিটিক্যাল পার্টির রাইট। কি পলিটিক্যাল পার্টির একজন লোক, কি পার্টি, এই রাইট কখনো পার্টির কাজে যে কোনো জায়গাতে সে যাবে। যাওয়া যাবে না? কে বলেছে যাওয়া যাবে না? এটা যেমন একটা ধারণা যে বুদ্ধবাবুর সঙ্গে আপনার একটা ঠান্ডা লড়াই চলছে এবং এটা অনেক দিন থেকে চলছে, তার কিছু বাস্তব ভিত্তি হয়তো আছে, কি কোনোটা হয়তো মন গড়া। কিন্তু এই ধারণাটাও ঠিক যে ইউ বিলং টু জ্যোতি বসুস ক্যাম্প, জ্যোতিবাবুর আপনি মানসপুত্র। আমাদের পার্টিতে ক্যাম্প বলে কিছু নেই। আমি সবসময় মনে করি জ্যোতিবাবু ক্যানট ডু এনি রং, জ্যোতিবাবু না, না, সব থেকে আমি তা ভালো, কেন জ্যোতিবাবু মনে সব, করি না? এটাই আপনি জ্যোতিবাবুর জ্যোতিবাবু মানসপুত্র। ক্যানট ডু রং আমি এটা কখনো বলি না, কিন্তু তার অনেক জিনিস হয়তো আমি বুঝতে পারি না। সে যে হাইট থেকে দেখছে সমগ্র সমাজকে, পার্টিটাকে, আমি সেই হাইটে নেই, তাই সবটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য রাজনীতি কেন, যে কোনো কিছু করতে গেলে একটা জায়গায় আত্মসমর্পণ করতে হয়। সেখানে আপনি নিঃস্বার্থ সেই সমর্পণ জায়গাটা করেছেন। আমার জ্যোতি বসুর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। এটা কবে থেকে? অনেক দিন থেকে, রাজনীতি করতে আসার সময় একদম। মানে আপনি কি জ্যোতিবাবু কে
আপনার রাজনৈতিক গুরু হিসেবে দেখে না, মেনে না, আপনি না, করেছেন সেইভাবে তা তো আমি নয়। আসিনি। আমরা 5-এর দশকে যারা কমিউনিস্ট আন্দোলনে 4-এর দশকে যারা এসেছি, আমরা হচ্ছে তার প্রোডাক্ট, কোনো ইন্ডিভিজুয়ালের প্রোডাক্ট না। ইন্ডিভিজুয়াল আকর্ষণ ছিল, কারণ আমি 57 সালে জ্যোতি বোস যখন আমাদের পার্টি অফিসে দমদমে নাগের বাজারে মিটিং করতে আসেন, আমি খুব কৃতজ্ঞ মনে করেছিলাম আমাকে যখন চাটা এগিয়ে দিতে বলেছিল। আচ্ছা, আমি মনে করলাম যে একটা বিরাট কাজ আমি আজকে পেলাম। তখন আমি পার্টির মেম্বার হইনি। জ্যোতিবাবুকে চায়ের কাপটা এগিয়ে চায়ের দিয়েছিলেন। কাপ আমাকে দিতে বললো, আমি টেবিলে নিয়ে গিয়ে দিলাম। তাতেই আমি মুগ্ধ। তখন অবশ্যই কালো চা ছিল না। কালো চাটা আপনারই আবিষ্কার না, করেছেন। কালো চা হরেকৃষ্ণ কোণের আবিষ্কার। ওই তো আপনাদেরই আবিষ্কার। এখন গ্রাম শহর গঞ্জ সব জায়গায়। সব জায়গায় দেখবেন কমিউনিস্টরা কালো চা খায়। অবশ্য এই কালো চা সম্পর্কে যে প্রমোদ দাশগুপ্ত তার শেষ দিন পর্যন্ত কালো চা খেয়েছে, হুম, এটা আমার সামনে শোনা। প্রমোদ দা হরেকৃষ্ণদা যখন কালো চা খাচ্ছে, অন্যরা সবাই আমরা সাদা চা খাচ্ছি, ডেকে মন্তব্য করলেন, প্রমোদবাবু। হ্যাঁ, যে হরেকৃষ্ণর দুধ দিয়ে চা খেতে ইচ্ছে করে না, খায় না এই জন্য যে উইন্ড হয় নাকি দুধ গেলে পেটে। হুম। বলে কবে শুনবো ওর পাশ দিয়ে গরু গেলে ওর পেটে উইন্ড হচ্ছে। এই যে আপনি জ্যোতিবাবুর কথা বললেন যে চায়ের কাপ এগিয়ে দেওয়া থেকে আপনার একটা, তারপরে ওটা তো ছিল মহাবিষ্ট হয়ে হ্যাঁ। থাকা, কিন্তু তারপরে ক্রমশ যখন আপনি কাছে এলেন তখন এই নৈকট্য- বন্ধনটা কি করে দৃঢ় হলো, নৈকট্যটা? জেলে প্রায় এক ঘরে ছিলাম আমরা। উনি যে ঘরটায় থাকতেন প্রেসিডেন্সি জেলে, আমি ঠিক ওনার বেরোবার পথে আমার খাটটা ছিল। এটা কোন কোন সময়? এটা হচ্ছে 65 সাল থেকে 66 সাল, হুম, হুম। 1 বছর। সেই সময়টায় অনেক ঘনিষ্ঠতা, জেলের মধ্যে অনেক রকম রাজনৈতিক চর্চা বাদ দিয়েও খেলাধুলো। ওনার তখন বয়স অনেক কম, সেই বয়সে উনি ফুটবল খেলতে একদিন নেমেছিলেন, তারও টিমের ক্যাপ্টেন আমি ছিলাম। বাহ, আর ক্রিকেট উনি নিয়মিত নামতেন, তারও টিমের ক্যাপ্টেন আমি। জেলের মধ্যে। এখন জেলের মধ্যে দুটো ভাগ ছিল, একটা সমর মুখার্জির নেতৃত্বে ক্রিকেট, একটা জ্যোতি বোসের নেতৃত্বে ক্রিকেট। মানে সেই যে আর আপনি জ্যোতি জ্যোতিবাবুর কাছে এরকম গা ঘাসাঘাসি না, করলেন, না, আমি গা এখনো ঘাসাঘাসি পর্যন্ত করি না, তাই এখনো রয়ে করি গেছে। না, তখনও করতাম না। সেই ক্রিকেট খেলা জ্যোতি বোসের টিম কোনোদিন হারেনি, তার জন্য তিনি আমাকে পয়েন্টস দিয়েছেন। এটা একটা জ্যোতিবাবুর যে রাজনৈতিক যে অবদান এই রাজ্যের প্রতি, এবং যেটার আপনি খুব দৃঢ় সমর্থক, সেই সময় থেকে যে বিবর্তনটা যে ঘটে যাচ্ছে ক্রমশ ক্রমশ, কিন্তু আপনারা ক্রমশ কোণঠাসা হচ্ছেন কেন? না, কোনটা আমরা হচ্ছি না, এই ফর্মুলেশনটা রাজ্য স্তরে। ঠিক না। না। রাজ্য স্তরে আপনি জাতীয় আঙিনায় আমরা বাড়তে পারছি না। জাতীয় আঙিনায় আমরা বাড়তে গিয়ে যে কৌশল নিতে পারলে পার্টি এই অর্ধ শতাব্দীর সময়কালে অনেক বড় হতে পারত, মানে নতুন সিপিআইএম পার্টি। আর এমনি তো আমাদের 80 বছর বয়স হয়ে গেছে, সেই কৌশলে কোথাও ভুল আছে। সে ভুলটা তো- রণনীতি এবং রণকৌশল দুদিক থেকে ভুল আছে। সে ভুলটা তো এখন আমি তো পর্যন্ত পার্টি- স্পষ্ট বলেই দিয়েছেন জ্যোতিবাবু, কি জন্য কি ধরনের কিভাবে ভুলটা হচ্ছে। আমি পার্টির একটা- পার্টি কংগ্রেসে দাঁড়িয়ে বলে দিয়েছি, আমি একা অবশ্য সেখানে। এই তো সেই সব জায়গাতেই সুভাষ চক্রবর্তী একা, এবং এটাও একটা বিষয় যে এটাও আমি লাগে বলছি এই যে সুভাষ আজকে আমি যে কথা চক্রবর্তী বলছি পার্টির অভ্যন্তরে একা হলেও এটা 5 বছরের মধ্যে সবাই বলবে আমার কথা, তখন আমার নাম কেউ উল্লেখ করবে না। এটা ট্র্যাজেডি। হ্যাঁ, ট্র্যাজেডি না, এইটাই বাস্তব। না, বাস্তবটা খুব রূঢ় বাস্তব এবং খুব সুখদায়ক বাস্তব নয় সমস্ত আপনার কাছে। রাজনীতিতে ইন্টারপ্রিটেশনটা হয় নেতৃত্ব থেকে। হুম, হুম। এমনকি আপনার হাইট বদলে দিতে পারে ইন্টারপ্রিটেশন। আপনি 6 ফুট 2 ইঞ্চি যদি হন, যে পার্টি ঠিক করলো না আপনি 5 ফুট 7 ইঞ্চি, ওইটাই আপনাকে বলতে হবে। এবং এই ব্যাপারে আপনাদের পার্টির কোনো জুরি নেই। হ্যাঁ, তা তো ঠিকই। কিন্তু একটু তো কষ্ট হয় আপনার, একটু তো দুঃখ হয় যখন আপনি দেখছেন যে সুভাষ চক্রবর্তী, যার এই রকম সাংগঠনিক শক্তি, সেই শক্তির মানুষটা এখনো পর্যন্ত রাজ্য সম্পাদক মণ্ডলীতে আসতে পারলেন না। একটু গ্লানি লাগে না? গ্লানি আমার জন্য না, গ্লানির যে কি আছে এতে? আমি একটা তো একটা দুঃখবোধ হয়। দুঃখবোধ হয় না, আমি এমন জোর করে বলবো না, বিশ্বাস করাতে পারবো না বলে। কিন্তু আমার কাছে বিষয়টা হচ্ছে, আমি একটা ফিলসফিক্যাল অ্যাপ্রোচে সবসময় চলি। সেটা আমার বাবার নির্দেশিত একটা পরামর্শ। যখন যে অবস্থায় থাকবে, যা পাবে, যা খাবে, যা পরবে, তাতে সন্তুষ্ট থাকবে। আরও খারাপ হতে পারত। উনি ভগবানের নাম করে বলতেন যে মনে করবে ভগবান এই সময় তোমাকে এইটুকুই মাপিয়েছে। আর সেটাকে আমি বুঝবার চেষ্টা করি
কার্যকারণ সম্পর্কে আমার এইটুকুই পাওয়ার কথা। আরও বড় বিপদ হতে পারত, এখন আকাশ থেকে বাজ পড়তে পারে, পড়েনি। আমি কত সুন্দর এই স্টেডিয়াম। কারোর কাছে তো এটা তো একটা ডিফিটিস্ট অ্যাটিটিউড বা না মেন্টালিটির না, প্রতিফলন আমি বলে মনে হতে পারে। ডিপিটিস্ট হবো কেন? আমার কথাবার্তায় কি মনে হয়েছে কখনো আমি ডিপিটিস্ট? আমি এইটা মনে করি, কেলইব মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যা কিছু সাধ্য তা করিব আমি। আমার কাছে যে রেসপন্সিবিলিটি আসবে তা পালনের জন্য আমি একা হলেও করব। আমি ওই একলা চলো নীতির অনেকটা সমর্থন সম্পূর্ণভাবে অনুসরণ করে যাচ্ছেন। আমি রবীন্দ্রনাথের সবচেয়ে বড় ভক্ত আমি দাবি করব না, কিন্তু রবীন্দ্রনাথকে আমি বুঝবার চেষ্টা করেছি, জানবার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা সময়কাল ছিল মানুষের মধ্যে বদ্ধ ধারণা কাচের ঘরের মধ্যে রাখতে হবে, বইয়ের মোড়কের মধ্যে তাদের রাখতে হবে। আপনি সেখান থেকে সেইখান থেকে করেছি তো আমি কর্মস্থান থেকে জন্মস্থান থেকে কর্মস্থান লক্ষ লোকের পদযাত্রা করেছি। রবীন্দ্রনাথের দেওয়া কথা দিয়ে আমি শুরু করেছি, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আর কিছু লোক তথাকথিত বুদ্ধিজীবী, রবীন্দ্র ভক্ত, রবীন্দ্র প্রণামে বিশ্বাসী, তারা শান্তিনিকেতনের নিগড়ের মধ্যে তাকে আটকে রেখেছে। রবীন্দ্র ভাবনা কোথায় বিস্তৃত, কত বিশাল! এই ওরা হয়তো কাব্য কবিতার যেই দিকগুলো পছন্দ করে তার বাইরে ওরা কোনো চর্চা করে না। আজকে যে মানুষের সম্পর্ক, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের যোগাযোগ করা যায়, যে সেলফোন, তার ভিত্তি যদি বলেন জগদীশ বোস রচনা করে বিনা তারে টেলিগ্রাফ দিয়ে। সেই সূত্র ধরে রবীন্দ্রনাথ লিখছেন 1922-23 সালে পঞ্চভূত প্রবন্ধে, এই ইথার মণ্ডল, ইথার সমুদ্রকে যেদিন মানুষ জয় করতে পারবে সেদিন বিশ্ব জয় করবে। আজকে সেই বিশ্ব জয় হয়েছে ইথার মণ্ডলকে জয় করেই। ইলেকট্রনিক্স এসছে, আপনাদের এই বিদ্যুতিন এসছে, সেলফোন, এবং গর্বের কথা এর মধ্যে বাঙালি ছেলেদের কন্ট্রিবিউশন বোধহয় সবচেয়ে বেশি পৃথিবীতে। মানে আপনার যখন রাজনৈতিক অস্থিরতা থাকে আপনার জীবনে যখন সামাজিক অস্থিরতা থাকে, তখন আপনি রবীন্দ্রনাথেতে আশ্রয় খোঁজেন। আমি রোজই রবীন্দ্রনাথ অন্তত 1 ঘন্টা পড়ি, কমপক্ষে 1 ঘন্টা পড়ি। সেটাই আপনার মানসিক শক্তি। আমার সবচেয়ে বড় শক্তি পাই ওখানে। কিন্তু তা সত্ত্বেও আপনি এত শক্তিহীন হয়ে যাচ্ছেন কেন? আমি আপনার আশপাশ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে লোকজন চলে যাচ্ছে। যে সুভাষ চক্রবর্তীর সঙ্গে এত অনুগামী আজকে আমরা দেখতে পারতাম, একটা পার্টি ভাগ হয়ে গেল, তারা ক্রমে আস্তে চলে যাচ্ছে। কেন এটা হচ্ছে? আমি ডাক দিলেই আপনারা বুঝতে পারবেন। সেই রকম কোনো ব্রহ্ম মুহূর্ত যদি উপস্থিত হয়, আমি ডাক দিলে পরে, আমি ডাক দেওয়া মানে হচ্ছে একটা কজ, কতগুলো নির্দিষ্ট স্লোগানের ভিত্তি, তার উপরে দাঁড়িয়ে যখন আমি কাউকে ডাক দেবো, আমার এই চিন্তার সঙ্গে সহমত পোষণ করে, আমি খুব কম করে পশ্চিমবাংলাতে তরুণ প্রজন্মের এবং অন্যান্য অংশের মানুষ মিলিয়ে 1 কোটি মানুষ আমার কথা সমর্থন করে। না, সেই জন্যই তো সুভাষ চক্রবর্তীকে এখনো পর্যন্ত ছেঁটে ফেলা যাচ্ছে না। কিন্তু না, আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু সাইফুদ্দিন চৌধুরী, তারা কিন্তু আপনাকে সামনে রেখে আপনার উৎসাহে তারা কিন্তু আস্তে আস্তে এই প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে গড়ে উঠছিল। আপনি কেন তাদেরকে ডিচ করলেন? ডিচ করিনি আমি কাউকে, ওরা ভুল করেছে। ভুলটা হচ্ছে এইখানে যে ওরা স্পষ্ট বোঝা উচিত বামফ্রন্টের বিরোধিতার জন্য বিরোধিতা নয়। আমি তখনও বলতাম, এখনও বলি, যে বামফ্রন্ট কতগুলো বক্তব্য নিয়ে গিয়েছে, আর্থসামাজিক রাজনৈতিক কিছু সংস্কার করেছে, কিছু করার অপেক্ষায়, কিছু করব বলছে, করছে না, এইসব আছে। এই নিয়ে জটিলতা পার্টির অভ্যন্তরে আন্দোলনের মধ্যে আছে, একে উপেক্ষা করার বিষয় না। এর সম্পর্কে ইতিবাচক সদর্থক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ওরা একটা পার্টি ফর্ম করবে, আমি ওদের বলেছিলাম, দেখো আগুনে হাত দিচ্ছ, যদি পার্টি করো তোমরা, আজকে পশ্চিমবাংলায় যে রাজনৈতিক ভারসাম্য তৈরি হয়েছে, তোমাকে মমতা ব্যানার্জিকে সমর্থন করতে হবে। আই এম দ্য লাস্ট পারসন টু অ্যাকসেপ্ট মমতা অ্যাজ লিডার। সেই জন্য আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। এটা কি একদম প্রথম থেকে বলেছিলেন? হ্যাঁ, প্রথম থেকে। দুটো নৌকোয় পা দেওয়া যায়। তারা তো মমতাকে সমর্থন করেনি। আর বাকি কি রেখেছে? এই মুহূর্তে পশ্চিমবাংলায় সিপিআইএম বা লেফট ফ্রন্টের বিরুদ্ধে দাঁড়ানো মানেই হচ্ছে মমতার হাত শক্তিশালী হওয়া। সেই জন্য আপনি গেলেন না? না, গেলাম না। আমার তো যাওয়া গেলে ওদের সঙ্গে যাব কেন? আমি দল একটা আমি তৈরি করতে পারি।
অন্য কোন পার্টির কে পারে না পারে জানি না, সেটা কত হ্যাঁ, দ্রুত হতে পারে? না হওয়ার নির্ভর করে পরিস্থিতির উপরে। দল আমি তৈরি করতে পারি। পরিস্থিতি এখন সেরকম না, সৃষ্টি হয়েছে? না, না, না। এখনো সৃষ্টি হয়নি। আচ্ছা, একটা কথা বলুন, যে এই যে লেটেস্ট যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে পার্টিতে, হ্যাঁ, জমি সংক্রান্ত, দক্ষিণ 24 পরগনাতে একটা ব্যাপক একটা ঝড় বয়ে যাচ্ছে, হ্যাঁ। হুম? কোনটা ঠিক? তারা ঠিক না রাজ্য সরকার যেটা বলছে সেটা এই ঠিক? মুহূর্তে সাময়িক যে ব্যবস্থা সরকার নিয়েছে, বিধানসভায় সংশোধন সহ নিয়েছে, আমি এটার পক্ষে। অর্থাৎ রেজ্জাক যে মত পোষণ করে, সেই রেজ্জাকের মতটাকে আমি পোষণ করি। আমাদের যে সমাজ কাঠামো, আপনি পোষণ করেন, হ্যাঁ, আমি রেজ্জাককে সমর্থন কিন্তু করি। তিনি তো বাধ্য করলেন রাজ্য সরকারকে এই মতটা গ্রহণ করতে। হ্যাঁ, রাজ্য সরকার রেজ্জাকের মতটাই তো এখন রাজ্য সরকারের মত, বা রেজ্জাক যাদের সঙ্গে নিয়ে বলছিলেন সেই মতে। এটা জমি সম্পর্কে পৃথিবীর খুব দেশে এই ধরনের চর্চা নেই। এটা 30-এর দশকের শেষ ভাগে প্রথম ইতালিতে আসে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট, মুসোলিনি যখন নাকি দণ্ডমুণ্ডের হেলম অফ অধিকর্তা। পাওয়ার, সেই সময় ল্যান্ড সিলিংটা হয়। তখন তিনি ওখানকার কুলাকদের ধ্বংস করতে চেয়েছিলেন, কবজি শিথিল করতে চেয়েছিলেন। তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, ফ্যাসিজমের বহিঃপ্রকাশ ঘটছে, অগ্রগতি ঘটছে সেই পটভূমিকাতে। পরে পণ্ডিত জওহরলাল নেহরু দেশ স্বাধীন হওয়ার পরে এই ল্যান্ড সিলিংয়ের ব্যাপারটাকে মনে করেছেন এটা করা উচিত। প্রয়োজন। আমিও মনে করি সঠিকভাবেই সেই সময় সামন্ত প্রভাবিত, অর্থাৎ আপার সিলিংটা ঠিক করা ঠিক উচিত জমিদার, ছিল। ল্যান্ড হোল্ডার যারা অনেক জমি নিয়ে আছে, অকৃষক, তাদের হাতে এত জমি থাকবে কেন? যেখানে ভারতবর্ষের মতো একটা বুভুক্ষা দেশ, মানে এগ্রিকালচার লেবার বা ল্যান্ডলেস পেজেন্ট্রি, তার সংখ্যা বিশাল বিপুল, সেই জায়গায় দাঁড়িয়ে মুষ্টিমেয় লোকের হাতে বেশি জমি থাকবে কেন? খুব সঠিকভাবে সেই সময় জমিদারি সত্ত্ব বিলোপ আইন 1953 সালে আসে, কিন্তু কংগ্রেসের আমলে এটা কার্যকর করে নেয়। আমরা 77 সালে এসে আন্দোলনের মধ্য দিয়ে, তার আগে থেকেই আমাদের আন্দোলন ছিল জমিদারি সত্ত্ব বিলোপ আইনে উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে দিতে হবে। সেই কাজ 77 থেকে 82-র মধ্যে রাজ্যের বামফ্রন্ট, কৃষক সভা এরা করেছে। আজকে একটা নতুন ভাবনা, নতুন চিন্তা শিল্প সম্পর্কে, শিল্পায়ন সম্পর্কে এসছে, তাতে কিছু জমির দরকার হচ্ছে। সেই জমির দরকারের ক্ষেত্রে ভাবতে হবে যে কোন জমিটা দিলে শিল্পও হতে পারে, আবার কৃষির সামগ্রিক ক্ষতি না হয়। এই ভাবনায় ব্যালেন্স করে করতে হবে। তাহলে আপনি যেখানে বিরোধিতা করছেন, রেজ্জাক সাহেব যেখানে বিরোধিতা করছে, অলমোস্ট এন্টায়ার সাউথ 24 পরগনা যেখানে বিরোধিতা করছে, এবং অন্যত্র হয়তো এর প্রতিফলন করতে পারে, তাহলে কি সালেমরা করতে পারবেন এটা? না না, বিরোধিতার প্রশ্ন নয়, ওইটা করতে দেওয়াই উচিত হবে না। আরেকটা কেন উপনগরী ওখানে হবে? কলকাতাকে ঘিরে কেন হবে সব? অর্থনৈতিক ভাবনাটা কি? সামগ্রিক পরিকল্পনাটা কি? তারা থাকবে। সামগ্রিক পরিকল্পনায় তো রাজ্য সম্পর্কে একটা ভাবনা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, উত্তর বাংলার অতগুলো জেলা, বীরভূম, এই মুর্শিদাবাদ, এই সব জেলার উন্নয়ন ওখানে একটা ইয়ে করলেই হয়ে যাবে। তা ওটা যদি না হয়, তাহলে এই মোটরসাইকেল তৈরির কারখানা কি হবে? মোটরসাইকেল আপনি দেখেন, এই আমি কাউকে অবমূল্যায়ন করছি না, যেদিন এমইউটা এখানে স্বাক্ষর হয় তার 3 দিন আগে গুরগাঁওতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি ঘটনার ব্যাপ্তির মধ্যে যাচ্ছি না, বিস্তৃতির মধ্যে যাচ্ছি না। ঘটনাটা কেন ঘটলো? যে ওদের 6 মাসের প্রোডাকশন উদ্বৃত্ত হয়ে গেছে, তাই কয়েক হাজার শ্রমিককে লে অফ করতে হবে, কারণ বন্ধ করে দিল, গোলমাল ঘটলো। 6 মাসের প্রোডাকশন যদি উদ্বৃত্ত হয় হিরো হুন্ডার মতো কোম্পানির, আর ইন্দোনেশিয়ার কোম্পানি এসে এখানে ই করবে, আমাকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ আপনি এখন ভেরি ভেরি স্কেপটিক্যাল। না, স্কেপটিক্যাল না, আমি তো বলছি যা হবে না তা নিয়ে মন্তব্য করে লাভ কি আছে। খোলা মনে যখন সুভাষ চক্রবর্তী, খোলামেলা সুভাষ চক্রবর্তী, তখন যদি রমলা চক্রবর্তী সামনে থাকেন তাহলে আরও ভালো। রমলা চক্রবর্তীকে আমরা পেয়েছি, এবং চিরকাল আপনার বাঁদিকে রয়েছেন, আজকেও বাঁদিকে। বাদিকে ঠিক না, সবসময় মাথায় থাকে। তাই? আচ্ছা, আপনি কি বলেন ডাকেন? কমরেড? ডাকাডাকি দরকার হয় না আমাদের, আমাদের ভাবে ভঙ্গিতে, আকারে ইঙ্গিতে সব কাজ হয়ে যায়। কিন্তু একই পার্টি, একই দল, একই সঙ্গে, একই জেলা, সেখানে তো কমরেড তো বটেই। বটেই তো। আর এই কামরাদারি তো আজকের নয়, বহু বছরের। আপনাদের পার্টি করতে করতেই পরিচয়? ও বলবে না আমি বলবো? আপনি বলুন। হ্যাঁ, পার্টি করতে করতেই পরিচয়, ছাত্র করতে করতে পরিচয়। তারপরে কে প্রথম পড়লেন?
এতদিন হয়ে গেছে, আজকে আর সেটা মনে নেই। সত্যি। আচ্ছা, এই যে প্রতিবাদী চরিত্র আপনার স্বামী, যে এত ডাকাবুকো এবং এত প্রতিবাদী, এভাবে সবসময়তেই যে একটা বিতর্কের কেন্দ্রে, এটা আপনার কেমন লাগে? আর প্রতিবাদী ভূমিকা তো ভালোই লাগে, আর বিতর্ক, সব বিতর্কই সুখকর তা তো নয়। হুম। একটা বিতর্ক ওঠে ওর স্পষ্টবাদিতা আর ওই প্রতিবাদী ভূমিকার জন্যে, আর সেই বিতর্কটা বেশিরভাগ তোলেন আপনারাই। আর তার জন্য সুখকর না হলেও বিতর্ক তো ওকে ঘিরে থাকেই, হুম। এটা অভ্যেস হয়ে গেছে। তো আপনি একটু সামলান না? সামলাবার প্রশ্ন তো নিজেই, আমি ওকে কি সামলাবো? সবাইকে সামলাচ্ছে উনি, তো সামলাবার প্রশ্ন সেটা নয়। না, আপনি তো কমরেড হিসেবে, পার্টির একজন অ্যাক্টিভ নেত্রী হিসেবে আপনি কি বলেন না, ও একটুখানি ধীরে করো, একটু আসতে বলো, সব সময় বিতর্কেতে যেও না? সেটা তো একান্তই আমাদের কথা। আর সেটাই যদি একটু বলুন না। না, খোলা মন তো। খোলা মন। আর যদি পার্টির কথা বলেন তো সেটা সব, হয়তো আমার কাছে যেটা মনে হয় যে এক পা আগে দুই পা পিছে, ওর কাছে হয়তো সেটা মনে হয় না ন্যাচারালি। সেক্ষেত্রে আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ, এই শাসন টাসন মানে এটা কি খুব রেসিপ্রোকাল, মানে দুজন দুজনকেই শাসন করেন, না দুজন দুজনকে সামলান, নাকি আমাদের সব একটা সময়তে? গড়ে ওঠা বোঝাপড়া আছে। আমি ওর কোনো ব্যাপারে নাক গলাতে যাই না, ও যদিও সব ব্যাপারেই আমার নাক গলায়, ওষুধ খাওয়া থেকে শুরু করে বাইরে যাওয়া পর্যন্ত। ওই জন্য আমাদের কোনো ঝগড়া বিবাদ হয় না, কারণ আমি সব মেনে নিই। কিন্তু আপনি যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতে যান, সেগুলো কি সবসময় রমলা দেবীর সঙ্গে আলোচনা করে নেন? রাজনৈতিক সিদ্ধান্ত তো আলাদা করে আমি কিছু নেই না, একসঙ্গে একসঙ্গেই চলি। আপনি সমস্ত ব্যাপারে সাপোর্ট পেয়েছেন? এটা আপেক্ষিক ব্যাপার, এটা সময়, সুযোগ, অবস্থানের উপর নির্ভর করে। তবে আমি যে নিত্যনৈমিত্তিক আলোচনা হয় না আমাদের, তা না, বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হয়। আপনার খারাপ লাগে না যে আজকে এত বছর পর্যন্ত, এবছরই তো কথা ছিল যে রাজ্য সম্পাদক মণ্ডলীতে হয়তো উনি আসবেন, হয়তো কেন্দ্রীয় কমিটিতে যাবেন, এমন একটা সম্ভাবনা একটা সময় না, না, দানা না, বাঁধছিল। এইভাবে আসলে দেখবেন দেখুন, না। এভাবে ব্যাপারটা তো দেখা গেলে যাবে না। আমার 82 সালের আগে হ্যাঁ, যাওয়া হবে। এবারই যাওয়ার প্রশ্ন না, ব্যাপারটা এবারও না, আমি বলছি এবারই বলছি না। এইসব যাওয়া যাওয়ির প্রশ্ন ব্যাপারগুলো তো আমাদের পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। সেটা তো বাইরের কেউ বা আমি ইচ্ছে করলাম তাহলে ব্যাপারগুলো হয় না। এখন মূল্যায়ন বা এগিয়ে যাওয়া, এটা সব মানুষই চায়, প্রত্যেক মানুষই তার কাজের মূল্যায়ন হোক, সেটা সকলে চায় না। নিশ্চয়ই। এবং সেগুলো তো না, আমি তো সেটাই জিজ্ঞেস করছি যে একটু কিন্তু হলো না বলে তো করার কিছু নেই। আর মন খারাপ ব্যাপারটা তো আপেক্ষিক ব্যাপার। ঠিক। এ তো হলে ভালো হতো, হয়নি, তার জন্য তো কেন হয়নি সেটা পার্টি জানে। তার মানে মন খারাপের তো আছেই। তা না, এটা মন খারাপ অখারাপের প্রশ্ন নয়। এটা আপনি যেমন বলছেন যে হওয়ার কথা, এরকম অনেকে ভাবে হবার কথা। উনি কি একদমই কম্প্রোমাইজ করেন না? পার্টি যদি হবার কথা না ভাবে, তাহলে আপনি বা আর অনেকে ভাবা দিয়ে তো সে ভাবনাটা না, এই যে হবে না। বাদী চরিত্র, বা উনি বলছেন বাদী, আমি সবসময় বাদী, আমি আজকে যেটা বলি সেটা ভবিষ্যতে সেটা ঠিক হয়, প্রত্যেকে তখন সেটাই বলবে। এই যে বাদী চরিত্র, এতে তো অনেক অসুবিধার মধ্যে দিয়ে তো ওনাকে যেতে হচ্ছে, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তো পৌঁছতে হচ্ছে। সেই সময়টায় আপনি কিভাবে সাপোর্ট দেন ওনাকে? আসলে এই পরিস্থিতিকে কাটিয়ে চলার মানসিক শক্তি, জোর, বিশ্বাস, এই সবটাই ওর নিজের আছে বলে সেখানটাতে কারোর সাহায্য, সহায়তা, এই ব্যাপারগুলো দরকার হয় না। তা আমরা যারা ধরুন ওর একেবারে কাছাকাছি যারা, নিশ্চয়ই সেই কাছাকাছির মধ্যে আমি একজন, বা আমাদের সে তো বটেই। পার্টি বা ওর শুভানুদ্দায়ী মানুষ যারা আছে, তাদের সাথে কখনো তো কথাবার্তা কিছু হবেই, না হলে মানুষ বাঁচে কী করে? কারোর সাথে তো কথা বলতেই হয়। তা সেখানটাতে ওর তো বেশিরভাগ কথাগুলো কি কখনো অযৌক্তিক মনে হয়নি, কিন্তু তাকে বাস্তবে নিয়ে যেতে বা সব কথা ইচ্ছে করলে বলা যায় না। জায়গাটা এরকম অনেক জায়গায় আছে যে আমরা হয়তো সাহস পাই না, মানে যে কথাটাকে মনে করছি যে এখনই বলা প্রয়োজন, না বলাটা অন্যায়, সে কথাটা বলতে আমাদের হয়তো সংকোচ হয় বা শক্তিটা পাই না, কিন্তু ও সেটা বলেও পায়। ফেলেন, ও সেটা বলেও পায়। ফেলেন। এটা একটা ইউনিক ক্যারেক্টার, এবং এই জন্যই কিন্তু সুভাষ চক্রবর্তী অনন্য হয়ে রয়েছেন, তাই না? অনন্য সকলেই, কিন্তু কারোর নিজের সঙ্গে মতন কারোর করে। মিল নেই। এই যে আমরা এতজন এখানে হাঁটছি, দেখবেন পা ফেলার ব্যাপারে কারোর সঙ্গে কারোর মিল নেই। মানুষের পার্থক্য সবচেয়ে বড় হচ্ছে স্টেপিংসে। কখনো দুটো মানুষ, এমনকি যমজ সন্তান, দুই ভাই বা দুই বোন
একভাবে হাঁটবে না, হাঁটার মধ্যে একটু পার্থক্য ঘটবেই। মানে সুতরাং অনন্য সকলে। আজকে এটাই কিন্তু প্রতিপন্ন হয়ে গেছে যে সিপিআইএম দলের বিরোধিতা কিন্তু সিপিআইএম এর লোকেরাই করছেন, মানে প্রকৃত বিরোধী যারা, অর্থাৎ গণতন্ত্রের যে বিরোধী দলের যে ভূমিকাটা যেটা থাকে সেইটাই কিন্তু, সেই প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু সিপিআইএম থেকেই উঠছে দলের মধ্যে দিয়ে, এবং তার অন্যতম চরিত্র হয়ে গেছেন কিন্তু সুভাষ চক্রবর্তী। না, আমি ঠিক সেই জায়গাটাতে এইভাবে আপনি যেভাবে কথার ব্যাখ্যা করলেন, আমি এই ব্যাখ্যার আপনি সাথে বারবারই হয়েছে, বারবারই বিরুদ্ধ মত। এই তো আজকেই উনি বললেন যে যে জিনিসটা হবে না সেই জিনিসটাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, কথা বলে কোনো লাভ নেই। এই যে আজকে যে এত শিল্পায়ন নিয়ে এত কিছু হচ্ছে, কিন্তু ওনার মতন স্পষ্টভাবে এই কথা বলার তো লোক নেই। উনিই তো বলছেন, কারণ ওনার কনভিকশনে উনি এত দৃঢ়, সেই জন্যই বলতে পারছেন। এইটাই তো অনন্য চরিত্র। হ্যাঁ, সেই জন্য তো মূল্যও দিতে হয়, মূল্যও দিতে হচ্ছে। খালি একটা জিনিস আমার আপনার কাছে নিবেদন আছে, এই যে এত চমৎকার একটা স্টেডিয়াম এখানে রয়েছে, আপনি রক্ষণাবেক্ষণ করছেন, একটু ভালো করে করা যায় না? 4-5টা জঙ্গল হয়ে রয়েছে, জঙ্গল, বর্ষাকাল তো বাঘটাকে পাওয়া যায় বোধহয়। বাঘ না পেলেও শেয়াল পাবে না। এটা ওই কি, একটুখানি, এটাই যদি আপনি এপ্রিল এটা তো মাসে একটা আসতেন, ল্যান্ডমার্ক আমাদের এই গর্বের এপ্রিল কলকাতা। মাসে আসলে আপনি বলতেন গাছপালা লাগাতে পারেন না? বর্ষার জল যখন মাটিতে পড়ে তখন সব সবুজ হয়ে যায়। এই অনেকে কাটার কথা বলে, আমার এই সবুজ কাটতে বড় আমার হৃদয়ে লাগে। যেভাবে তা চোখ পরিচ্ছন্ন জুড়ো, করে, হ্যাঁ, সুন্দর করে। সুন্দর করা মানেই তাকে কিছু কর্তন করতে হবে। কিন্তু আমি জানি আবার এই শীতের সময় আসবে, এমনি কিছু কিছু অত্যন্ত ব্যবহারিক সেটি প্রয়োজনে কিছু আছে। দরকার, সেগুলো না, করা তাহলেও হয়, একটুখানি, করা হয় একটু ড্রেসিং। মানে এটা তো একটা ল্যান্ডমার্ক, হ্যাঁ, এটা তো একটা নিশ্চয়ই। ল্যান্ডমার্ক, সেই জন্য। কিন্তু আর সুভাষ চক্রবর্তীর কাছ থেকে যদি এখানে এটা আশা আমাদের করতে, 50,000 গাছ আছে, যা কোনো একটা কমপ্লেক্সে আপনি এক বোটানিক্যাল গার্ডেন ছাড়া পাবেন না। 50,000 ডিফারেন্ট ভ্যারাইটিজের গাছ আছে। এই গাছগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে সবুজায়ন। তার সঙ্গে বর্ষায় এই মাটি, পলি মাটি, সল্টলেকের মাটিতে একটু জল পড়লেই দেখবেন শুকনো আমার মতো টাক, পরের দিন দেখা গেল আপনার মতো ঘন চুল হয়ে গেছে। সুভাষ চক্রবর্তী, এই জন্যই তিনি অনন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।